সরি বন্ধুরা, আমার লাইনটি একটু সমস্যা হয়ে গিয়েছিল। আসুন আমরা নতুন করে আবার শুরু করি। সিনিয়রদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সিনিয়রদের প্রতি শ্রদ্ধা, জুনিয়রদের প্রতি স্নেহ, আদর ও ভালোবাসা দিয়ে শুরু করছি। আজকের বিষয় হচ্ছে বানরের গল্প। আমরা ছোটো সময় বইয়ে পড়েছিলাম যে একটি বানর পথ ধরে যাচ্ছিল, ইতিমধ্যে দুটি ইঁদুর রুটি নিয়ে ঝগড়া করতেছিল, ভাগ করতে পারছিল না। তো বানরটি বলল, দে আমার কাছে, ভাগ করে দেই। তো সেই বানরটি রুটিটা নিয়ে ভাগ করা শুরু করলো। একটি বড় একটি ছোটো করে পাল্লা উঠালো, যেটি বড় হলো সেটি একটু খেয়ে নিল, ছোটোটা আবার বড় হয়ে গেলো, এভাবে খেয়ে নিল। এক এক করে পুরো রুটিটাই বানরে খেয়ে নিল। সেই গল্পটাই আমরা এই সম্প্রতি দেখতে পাচ্ছি। পৃথিবীতে কিছু মানুষ আছে যাহা বানর রূপী। যদিও কিছু বিজ্ঞানীরা বলে যে বানর থেকে মানুষের উৎপত্তি, সেটা ইসলাম বিশ্বাস করে না। তারপরেও বলছি কিছু মানুষ আছে যাহা বানর রূপী। বর্তমানে আছে যে ডোনাল্ড ট্রাম্প, তার চেহারাটা দেখবেন আল্লাহ সৃষ্টি করেছে সেই বানরের মতো করেই, আর তার কাজকর্ম সব বানরের মতোই। সে কি করলো, ওই যে কিছুদিন আগে যে ডোনাল্ড ট্রাম্পের আগে একজন প্রেসিডেন্ট ছিল না, জো বাইডেন, সে ইউরোপের লোকজনকে সাথে নিয়ে ইউক্রেন আর রাশিয়ার সাথে একটি যুদ্ধ লাগিয়ে দিল। ইউক্রেন একটি কম শক্তিশালী দেশ, অথচ একটি বিশাল শক্তিশালী দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দিল। সমস্ত রসদও দিল, অর্থ দিল, সব কিছু দিলেও তো কি রাশিয়ার সাথে তো ইউক্রেন পারার কথা না। রাশিয়া অতর্কিত হামলা করে ইউক্রেনকে একদম তছনছ করে দিয়েছে। ইউক্রেনের অনেক মানুষ ইউরোপে চলে গিয়েছে জীবন রক্ষার জন্য। তো ইতিমধ্যে রাশিয়ার সাথে যখন ইউরোপের সমস্ত দেশগুলো মিলে, আমেরিকা মিলে যখন ইউক্রেনকে দিয়ে কিছুই করতে পারতেছিল না, ঠিক তেমন সময়েই আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্টকে আলোচনায় বসার ডাক দিল। বেশ কয়েকবার আলোচনায় বসার ডাক দিল, যুদ্ধবিরতির ডাক দিল, কিন্তু কিছুই হলো না। যাক, সর্বশেষ রাশিয়া আমেরিকার সাথে আলোচনায় বসলো। কি হলো আলোচনায় বসে? আমেরিকা সিদ্ধান্ত নিল, ইউক্রেনের যে সম্পত্তিটুকু দখল করেছে রাশিয়া, যে এলাকাগুলো দখল করেছে রাশিয়া, সেই এলাকাগুলো রাশিয়ার থাকবে। আর অবশিষ্ট ইউক্রেনের যে সম্পত্তিগুলো থাকবে, বিশেষ করে খনিজ সম্পদ, সেই সম্পদের অর্ধেক থাকবে ইউক্রেনের আর অর্ধেক থাকবে আমেরিকার। কি সুন্দর বলুন তো, বানরের রুটি ভাগের মতো হলো না? ইউক্রেনের সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে ইউক্রেন অর্ধেক আর আমেরিকা অর্ধেক। আমার কাছে মনে হয়েছে যে সেই বানরের রুটি ভাগের মতোই হয়েছে। আপনারা জানেন 2001 সালে আমেরিকা এবং ইংল্যান্ড দুটি দেশ মিলে ইরাকে হামলা করেছিল। সমস্যাটা ছিল কি, যে ইরাকে সাদ্দাম হোসেন মানব জাতির জন্য খুব ভয়ঙ্কর জীবাণু অস্ত্র বানিয়েছে। আর সেই জীবাণু অস্ত্র ধ্বংস করার জন্য 2001 সালে অতর্কিত হামলা করেছিল ইরাকের উপরে। ইরাকের বাগদাদ শহরটাকে জাজরা করে দিয়েছিল, পুরো ইরাককেই জাজরা করে দিয়েছে। শেষে স্থলবাহিনী দিয়ে ইরাকে যত পরিমাণ সম্পদ ছিল সমস্ত সম্পদগুলোকে লুটপাট করেছে, সাদ্দাম হোসেনকে হত্যা করেছে, ইরাককে দখল করেছে, তাদের পুতুল সরকার বসিয়েছে, সমস্ত খনিজ সম্পদগুলো নিয়ে চলে গেছে। ঠিক তেমনিভাবে আফগানিস্তানে হামলা করেছে লাদেনকে ধরার জন্য। তো লাদেন নাকি তাদের টুইন টাওয়ার ভেঙে ফেলেছে। আপনারাই বলুন, লাদেনের হাতে একটি বন্দুক ছিল শুধু। এই বন্দুক দিয়ে যদি সে টুইন টাওয়ার ভাঙতে পারে, তাহলে বোমা দিয়ে কি করতে পারে আল্লাহই ভালো জানে। তো আমরা তখন পত্রপত্রিকায় পড়তাম যে টুইন টাওয়ারে যারা চাকরি করত, যেদিন টুইন টাওয়ারে হামলা হয়েছে সেই দিন ইহুদিরা কেউ ওই টুইন টাওয়ারে যায় নাই তাদের কর্মে, তারা আগের দিনে ছুটি নিয়ে গিয়েছিল। তাহলে নিশ্চয়ই ইহুদিরা জানতো যে এখানে হামলা হবে, অথবা ইহুদিরা নিজেরাই হামলা করেছে, যে কোনো একটা হবে। কিন্তু সেই হামলার দায় বর্তাইছে আফগানিস্তানের লাদেনের উপরে। আর কি হলো, ওই আফগানিস্তানকে একদম ঝাঁঝরা করে দিল। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, যে আমেরিকা কখনোই কোনো দেশের সাথে এককভাবে যুদ্ধে জড়ায় না, কোনো না কোনো দেশকে সাথে নিয়ে এই যুদ্ধে জড়ায়। কিন্তু ওই দেশ থেকে যে খনিজ সম্পদগুলো নেয় বা যে কোনো সম্পত্তি যখন লুট করে, তখন শুধু আমেরিকা একাই লুট করে। আপনারা বলতে পারেন যে আমি কিভাবে জানলাম একাই লুট করে? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন অতীতের যে কয়টা যুদ্ধ হয়েছে সবগুলোতে আমেরিকার সাথে কোনো না কোনো একটি দেশকে জড়িয়ে নিয়েছে। কিন্তু এই যে 1 মাস সামথিং ধরে শুরু হয়েছে ইরানের সাথে যুদ্ধ,
একমাত্র ইসরায়েল ছাড়া ওর সাথে আর কোনো দেশ যুক্ত হতে চায় না। কারণ সবাই জানে যে মধুটা খাবে আমেরিকা আর আমাদেরকে নিয়ে যুদ্ধ করবে, যে কারণে লন্ডনকে আমন্ত্রণ জানিয়েছিল তার সাথে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। লন্ডন সরাসরি বলে দিয়েছে আমরা যোগ দিব না, এমনকি আমাদের যে ঘাঁটি আছে ঘাঁটিটাও ব্যবহার করতে দিব না। খুব মাইন্ড করেছে ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের সমস্ত দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে, কেউ আসে না, কারণ জানে, সবাই জানে যে যদি বিজয়ী হয় তাহলে মজা পাবে আমেরিকা আর আমাদেরকে শুধু যুদ্ধে নিবে, আর ইরানের ড্রোন এসে আমাদেরকে আক্রমণ করবে। মধ্যপ্রাচ্যে যে 27টি ঘাঁটি আছে আমেরিকান, মধ্যপ্রাচ্য বুঝতেছে কি অবস্থা যেন আমেরিকার সাথে চলতে পেরে। আমেরিকার সাথে এখন মধ্যপ্রাচ্য না পারে সম্পর্ক রাখতে, না পারে সম্পর্ক চারতে। আপনারা জানেন আমেরিকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে গিয়ে সৌদি আরবের সাথে। সৌদি আরবের যে বর্তমান প্রিন্স সালমানের সাথে তার খুব বন্ধুত্ব। ওই তো কিছুদিন আগেই সালমানের সাথে খুব আমোদ প্রমোদ করে গেছে, দেখা করে গেছে। অথচ গত সপ্তাহে সালমানের বিরুদ্ধে খুব কটু কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প। অথচ সালমান, সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কেউ কখনোই একটু প্রতিক্রিয়াও জানাইলো না যে সালমানের সাথে এত বন্ধুত্ব। অথচ সালমানকে কি বলেছে জানেন? আপনারা নিশ্চয়ই শুনেছেন, তারপরও আমি একটু বলি। সালমান নাকি তার সুযোগ পাইলেই ডোনাল্ড ট্রাম্পের পাছায় চুমু দেয়। বুঝেন এবার? অর্থাৎ এমন পরিস্থিতি করেছে সালমানকে বা মধ্যপ্রাচ্যের সৌদি আরবকে, অর্থাৎ এমন করেছে যে রাজা ডোনাল্ড ট্রাম্পের পাছায় সুযোগ পেলেই চুমু খায়। তাহলে এবার বুঝুন মধ্যপ্রাচ্যের দেশগুলো কি অবস্থায় আছে। আমেরিকা এমন অবস্থা করে রেখেছে যে মধ্যপ্রাচ্যকে তারা না পারে আমেরিকাকে গিলতে, না পারে চারতে। তারা যেভাবে মার্কিন ঘাঁটিগুলো তাদের দেশে দিয়ে দিয়েছে, এখন আর ঘাঁটি সরানো কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, সম্ভব হবে যদি মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো ইরানের সাথে জোট করে। যদি ইরানের সাথে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো জোট করে, তাহলেই কেবল আমেরিকার ঘাঁটি এখান থেকে সরানো সম্ভব, অন্যথায় অসম্ভব। দুবাই হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ব্যবসায়ী স্থান, যেখানে পর্যটন, আবাসন এবং বিমান খাত আছে। ইরানের হামলায় দুবাইয়ের 3টি খাতেই ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ এখানে এখন আর কোনো পর্যটক যায় না, আবাসন ব্যবসা একদম শূন্যের কোটায় নেমে গেছে, আর বিমান চলাচল তো একদম শূন্যের কোটা। জানেন এই সবাই, মানে দুবাই হয়ে অনেক দেশের বিমান যাইতো যেগুলো 1 মাস ধরে বন্ধ আছে। কারণ বিমান ঘাঁটিগুলো ওই যে দুবাইয়ের যে বিমানবন্দর এখানে হামলা করেছে, বা বিভিন্ন জায়গায় হামলা করেছে, বুর্জ খলিফার আশেপাশে হামলা করেছে, এই জন্য বিমান চলাচল বন্ধ আছে। এর উপরে পর্যটনগুলো বন্ধ আছে। তাছাড়া ওই যে আবাসন ব্যবসা ওইগুলোও তো বন্ধ আছে। কাতার কি অবস্থা তো জানেন, সবাই জানেন। মধ্যপ্রাচ্যে যারা অবস্থান করছেন তারা অনেক ভালো জানেন। আমরা পত্রপত্রিকা বা টিভিতে দেখি, মোবাইলে দেখি, যে ইউটিউবে দেখি। তো যা হোক, মধ্যপ্রাচ্যের দেশগুলো একদম চারকার করে দিবে আগেই বলেছিল ইরানে, যদি ইরানের উপরে হামলা হয়। তো আপনারা দেখেছেন আমেরিকা 3টি বড় বড় জাহাজ সমুদ্রে মোতায়েন করেছে, এখান থেকে ইরানের উপরে অতর্কিত হামলা শুরু করেছে। ইসরায়েলে বড় বড় বিমান এনে বড় বড় বিমান দিয়ে হামলা করছে। ওই যে কি বোমারু বিমান, B-52 বিমান, 900 কেজি ওজনের এক একটা বাস্টার বাঙ্কার বোমা ইরানে ফালছে। তারপরেও যখন ইরান তার প্রস্তাব মতো আসছে না, তো বারবার কিন্তু বকাবকি করে। দেখবেন ট্রাম্প বলবে কি যে ইরান নাকি তাকে প্রস্তাব দিচ্ছে শান্তি চুক্তি করার জন্য, অথচ একটু পরেই বলে কি যদি ইরান চুক্তিতে না আসে তাহলে আরও বোমা মারবো। যদি ইরান চুক্তিতে না আসে তাহলে আরও বোমা মারবো। তাহলে একটু আগেই বললো কি ইরান চুক্তি করার জন্য প্রস্তাব পাঠাইছে, ইরান চুক্তি করার জন্য আমার সাথে যোগাযোগ করতেছে, অথচ বলে কি ইরান যদি চুক্তিতে না আসে তাহলে আরও বেশি পরিণতি খারাপ হবে। তো ইরানকে তাদের মতে চুক্তিতে আবদ্ধ করার জন্য কত ধরনের ভয়ভীতি দেখাচ্ছে দেখেন। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে এবং সমস্ত নেতাগুলোকে, বড় বড় নেতাগুলোকে টার্গেট করে করে হত্যা করেছে। তবুও যখন ইরানকে তাদের পথে আনতে পারছে না, কি করছে? ওই যে পরমাণু অস্ত্রের ভয় দেখায়, বলে কি আমাদের 6টা পরমাণু অস্ত্র পাওয়া যাচ্ছে না। এর কথা হচ্ছে, এর মানে হচ্ছে কি যে 6টা পরমাণু অস্ত্র পাওয়া যাচ্ছে না মানে কি তারা পরমাণু অস্ত্র খোঁজাখুঁজি করতেছে ব্যবহার করার জন্য। সবশেষ বলেই বসছে যে আমরা প্রয়োজনে ইরানের উপরে পরমাণু অস্ত্র ব্যবহার করব। তো ইরানের IRGCর মুখপাত্র বলে দিছে যে আমেরিকা যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে আমরাও তাই করব। তো
তো ওই মুখপাত্রের কথায় আমরা কি বুঝতে পারছি যে আমরাও তাই করবো, মানে কি তারাও পরমাণু অস্ত্র ব্যবহার করবে, নিশ্চয়ই তাদের কাছে আছে অথবা তাদের কোনো বন্ধু দেশ তাদেরকে সহযোগিতা করবে। আমরা গতকালকে হয়তো দেখেছি, ফেক কিনা জানি না, যে রাশিয়া 2টি সাবমেরিন পাঠিয়েছে পরমাণু অস্ত্র সহ 2টো সাবমেরিন ইরানের কাছে পাঠিয়ে দিয়েছে, ইরানের সমুদ্র সীমায় অবস্থান করছে। আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু অস্ত্র ছাড়ে তাহলে ওরাও সমুদ্র থেকে ছেড়ে দিবে ইসরায়েলের উপরে অথবা আমেরিকার দিকে দিয়ে যাবে। তো যদি কোনো দেশ, অর্থাৎ আমেরিকা যদি একটি পরমাণু অস্ত্র ইরানের উপরে ছাড়ে তাহলে ইরানের হাতে যদি থাকে তারা তো অবশ্যই ছাড়বে, অথবা ইরানের বন্ধু দেশ রাশিয়া ইউক্রেনের উপরে ছেড়ে দিবে। অর্থাৎ যদি পরমাণু বোমা ফুটানো শুরু হয়ে যায় তাহলে নিষেধাজ্ঞা উঠে যাবে। তো উঠে গেলে ইউক্রেনকে ধুলার সাথে মিশিয়ে দিবে, এদিক দিয়ে ইসরায়েলকে ধুলার সাথে মিশিয়ে দিবে। আমেরিকা দূর থেকে এসে এসে পরমাণু বোমা ছাড়বে মধ্যপ্রাচ্যে, আর ওরা বসে বসে দেখবে না। আপনারা দেখছেন ইতিমধ্যে ইরানের যে কয়েকটা সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র ছাড়ছে এগুলো হচ্ছে হাইপারসোনিক, অর্থাৎ এগুলোকে আর আটকাইতে পারে কোনো প্রতিরক্ষা নাই। আর ইসরায়েলের সমস্ত প্রতিরক্ষা ধ্বংস করে দিয়েছে ইরান। এখন যদি ইরানের হাতে সুপারসোনিক যুদ্ধ বিমান থাকতো তাহলে একদম তছনছ করে দিতে পারতো ইসরায়েলকে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ইরানকে সহযোগিতা করত তাহলে ইসরায়েল নামক দেশটি মধ্যপ্রাচ্য থেকে একদম বিলীন হয়ে যেত, আবার ফিরে আসতো ফিলিস্তিন রাষ্ট্র। তো যা হোক, আমাদের গল্পের বিষয় ছিল বানরের গল্পটি নতুন করে পড়ি। তো দেখুন বানরের গল্পটির সাথে মিলে কিনা। ইসরায়েলকে নিয়ে আর ইউরোপের দেশগুলোকে ডাকাডাকি করছে, আসো ইরানকে শায়েস্তা করি। কিন্তু সবাই যখন বুঝে গেল যে ইরানকে শায়েস্তা করলে কি হবে, ওই সুবিধাটা হবে আমেরিকারই। দেখুন আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে প্রেসিডেন্ট হয়েছে গত হয়তোবা 10 বছর আগে একবার হয়েছিল, আবার হয়েছে নতুন করে দ্বিতীয়বার। কিন্তু সে 1988 সন থেকে ইরানের তেল সমৃদ্ধ দ্বীপটির দিকে নজর রেখেছে, সে কিভাবে সেই দ্বীপটিকে দখল করবে, সেখান থেকে সে সম্পদ লুট করবে। 1988 সন থেকে তার এই পরিকল্পনা। তাহলে বলুন, তখন সে চিন্তাও করতো না যে সে কখনো প্রেসিডেন্ট হবে। তারপরও তারা 1988 সন থেকে, আজকে থেকে প্রায় আরও 40 বছর আগের থেকে সে তার পরিকল্পনা যে সে ইরানের এই দ্বীপটি দখল করবে। অথচ ইরানের সমস্ত তেলের প্রায় 90% তেল আসে এই দ্বীপ থেকে। ইরান কি কখনো ছাড় দিবে? ধরেন কথার কথা ইরানের এই দ্বীপটি আমেরিকা দখল করেই নিল, দখল করে কি ওরা দখল রাখতে পারবে? মার্কিন 27টি ঘাঁটি যেখানে তছনছ করে দিছে, তাহলে ওইখানে তো ওরা ঘাঁটি করবে নিশ্চয়ই, ঘাঁটি করে ওই দ্বীপটা দখলে রাখবে। তো তাকে পারবে ওইটা? নিশ্চয়ই পারবে না। কি হবে? ইতিমধ্যে ওই যে রাশিয়ার একটা চেচেন বাহিনী আছে, চেচেন বাহিনী ঘোষণা দিয়েছে যে রাশিয়া অনুমতি দেয় ওরা ইরানে যাবে, ইরানে গিয়ে ওই যে আমেরিকান স্থলবাহিনী আসতেছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ঠিক এভাবে যুদ্ধ হবে, আর এই যুদ্ধের খরচ মেটাবে আমেরিকা। বলে দিছে ইতিমধ্যেই যে এটা মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষার জন্য যুদ্ধ। তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষার জন্য যেহেতু যুদ্ধ, তাহলে যুদ্ধের খরচ কে দিবে? মধ্যপ্রাচ্যের দেশগুলো দিবে, অর্থাৎ আরব দেশগুলো দিবে। আরব দেশগুলো থেকে টাকা উঠাইয়া যুদ্ধের খরচ মেটাইবে ট্রাম্প, আর এখান থেকে তেল নিয়ে যাবে ট্রাম্প। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? অর্থাৎ খাবারটা খাবো আমি, কিন্তু তৈরিটা হবে আপনার হাতে। আরব দেশগুলো থেকে যুদ্ধের খরচ উত্তোলন করবে, কিন্তু তেলটা লুট করবে আমেরিকা। সুন্দর হলো না বানরের রুটি বাগটা? তাহলে এই রকম বানরের রুটি বাগ সারা জীবন ধরে হতে থাকবে। কে জানি লিখেছিল সেই বানরের রুটি বাগ গল্পটি, আমার মনে নেই, কিন্তু এটি বাস্তবতার সাথে প্রতিবারেই মিলে যায়। দেখবেন যুগ যুগ ধরেই মিলে যায় এবং আগামীতেও মিলে যাবে। এরকম শুধু বিশ্বের আন্তর্জাতিক রাজনীতিতে বানর না, শুধু দেশীয় রাজনীতি বানর আছে, সামাজিক রাজনীতিতে বানর আছে। সব জায়গায় কর্মক্ষেত্রে যেখানে যেখানেই যাবেন সেখানেই দেখবেন এমন একটা বানর থাকবে যে রুটি ভাগ করবে আর সবটা একা একাই খেয়ে ফেলবে। যা হোক প্রিয় দর্শক, যদি গল্পটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটি লাইক দিবেন। 2-1 জন আছেন ইতিমধ্যে দেখতেছেন, বিশেষ করে নূর হোসেন ভাই, ধন্যবাদ। ছোটো ভাই আছেন একজন, আলী আসগর, ধন্যবাদ। আপনাদের সাথে সবার সাথে কথা হবে ফোনে। আজকে শুধু একটু লাইভ হলো, অনেকদিন পরে মজা করলাম। এগুলো হচ্ছে মজা, আমার কোনো কাজ নেই, বুঝছেন? এই সন্ধ্যার পরে আমার কোনো কাজ নেই, বাসার বাইরেও যাওয়া নিষেধ আছে, ওই দোকানপাটে আড্ডা দেওয়া নিষেধ আছে। সেজন্য কি করব, আপনাদের সাথেই আড্ডা দেই, বক বক করি শুধু শুধু বসে বসে। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।